ওয়ার্ডপ্রেস, এটা কালকে কে জানি দেখতে চেয়েছিল। আমি শুধু ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করলাম, সার্ভিস কতগুলো আছে, 8,384। এখন ওয়ার্ডপ্রেস থিম লিখলাম এবং গিগগুলোর সেল দেখেন, একটা, দুইটা, আমি নিচে থেকে একটা ওপেন করি, এটা করলাম, তিনটা। I will customize, edit WordPress website plugin or theme. কি বলছে? I will fix, customize, edit your WordPress website plugin or theme. এ কি বলছে? I will be I will be your expert for WordPress DIVI theme, অনেকে DB theme বলা হয়, or DB builder, DIVI builder. I will do import theme, demo and customization WordPress website. আমাদের কিন্তু প্রায় প্রতিটা টাইটেলই একই কাজ। এখন দেখেন, আমি প্রাইজিংটা দেখি, ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড ডেমো ইম্পোর্ট উইথ 3 hour কমপ্লিট। আমরা গত ক্লাসে থিম ইনস্টলেশনটা দেখছিলাম, তাই না? থিম ইনস্টল করা দেখছিলাম না গত গত ক্লাসে? এটা উনি থিমটা শুধু ইনস্টল করে দিবে এবং ডেমো ইম্পোর্ট উইথ 3 hour কমপ্লিট। ডেমো ইম্পোর্ট বলতে কি, আমরা যেমন থিমটাতে ঠিক যেরকম দেখছি, আমরা থিমটা ইনস্টল করার পরে ঠিক ওরকম পাচ্ছি না, আমাদেরকে এখন ডেমো কোনো কিছু দিয়ে ঠিক ওইরকম তৈরি করে দিতে হবে, কাস্টমাইজ করে দিতে হবে। এবং ইনি বেসিক প্যাকেজে কি দিছে, 2টা পেজ তৈরি করে দিবে, যেমন হোম একটা পেজ, অ্যাবাউট একটা পেজ, এগুলো একটা পেজ। ডিজাইন কাস্টমাইজেশন, যে ডিজাইনটা আছে সেটাকে একটু কাস্টমাইজ করে দিবে, রেসপন্সিভ অটোমেটিক হয়ে যায়, কন্টেন্ট আপলোড দিবে, প্লাগইন এক্সটেনশন দিবে, ই কমার্স ফাংশনালি দিবে, 5টা প্রোডাক্ট অ্যাড করে দিবে যদি সেটা ই কমার্স হয়। ওনার প্রাইস ছিল $20, তবে এটা খুব প্রাইসটা খুব লো। ইনস্টল ওয়ার্ডপ্রেস ডেমো ইম্পোর্ট এন্ড কাস্টমাইজেশন, এখানে দিচ্ছে 8 পেজ, বাকিগুলো ঠিক হয়ে আছে, শুধু প্লাগইনের সংখ্যাটা বাড়াই দিছে। আবার দেখেন এখানে দিচ্ছে 10 পেজ, নিউ ডিজাইন ক্রিয়েট। এই যে নতুন ডিজাইন ক্রিয়েট, এই নতুন ডিজাইন ক্রিয়েটটাও কিন্তু আমরা করতে পারবো, যে ওই থিমটা যে কোনো একটা থিম ইউজ করে আমরা নতুন ডিজাইনও তৈরি করতে পারবো। ইনারটা দেখি, I will design, build an attractive landing page by DVI builder in 5 section. ডিআই বিএল বলতে কি, ইনি আমরা যেমন ডিআইভিআই, ওই যে আপনাদের কি বলে এইচটিএমএল এ দেখছিলাম না, আমরা এটা দেখি তাহলে বুঝতে পারবো। মানে একই পেজে আপনার ওয়ান পেজ, যেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, ঠিক ওয়ান পেজ একটা আপনার ওয়েবসাইট তৈরি করে দিবে। এটা আমরা এখনো শিখি না, এটা থাক, এটা দেখি। ওয়ান সিম্পল ওয়ার্ডপ্রেস এন্ড বাগ থিংস অর সিম্পল কাস্টমাইজেশন অনলি। একটা পেজ দিবে, ডিজাইন কাস্টমাইজ করে দিবে, একটা প্লাগইন দিবে যদি ই কমার্স হয়, ই কমার্স ফাংশনালি দিবে না, প্রোডাক্ট একটা দিতে পারে। স্ট্যান্ডার্ড ফ্রি থিম প্লাস ওয়ার্ডপ্রেস ই-কমার্স অন রিকোয়েস্ট ইনস্টলেশন, 5 প্লাগইন রিকোয়ার্ড 5 রিকোয়ার্ড প্লাগইন, 3টা পেজ এবং ব্লক। এই 3টা পেজ এবং ব্লক এটা দিবে। প্রাইস কত? $45। ফ্রি থিম, আমরা থিম ইনস্টল করছি, ই-কমার্স প্লাগইনটা এখন ইনস্টল করি নাই, আজকে ওটা দেখলেই শিখতে বুঝতে পারবো। আর রিকোয়ার্ড প্লাগইন দেখেন, এই যে কাজগুলা আমাদের কিন্তু, যে আপনাদের লাইভ সার্ভারে করেন বা আপনি লোকাল সার্ভারে করেন, যেটাই করেন না কেন, আপনার কিন্তু একই। আমি যখন কিওয়ার্ডটা বাড়াবো, এখানে কিন্তু গিগের সংখ্যা বাড়তেছে, আমার শর্ট কিওয়ার্ড দিয়ে কিন্তু গিগের সংখ্যা কম, অথচ লং কিওয়ার্ডটা দিলেই গিগের সংখ্যা আবার বাড়তেছে। দেখেন এখানে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন থিম, ঠিক কিন্তু একই কাজ। আমি যদি দেখি এগুলা কাজ কিন্তু প্রায় সেম। কোথায়? এটা থিম কাস্টমাইজেশন, ইয়ার প্যাকেজ একটাই, see your paid theme customization, do sample WordPress theme customization। আমার প্যাকেজ একটাই করছে ইনি, I will do WordPress customization or WordPress theme customization, customizing basic WordPress theme change,
কালার ফন্ট ইটিসি, চেঞ্জ পার জিপ, মানে উনি প্রতি প্রাইজে বেসিক ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ইনক্লুডিং পোস্ট, পেজ, উইজেট, মেনু ইটিসি। এই যে কাজগুলো এগুলো কিন্তু খুব যে একটা কঠিন কাজ তা না। আমরা কিন্তু এই কাজগুলো ক্লায়েন্টের জন্য, নিজের জন্য, যে কাজগুলো শিখতেছি নিজের জন্য এবং ক্লায়েন্টের জন্য দুটাই হেল্পফুল। আমরা গতকাল যতদূর পর্যন্ত দেখছি, আজকে আমি আবার শুরু করি ওইখান থেকে। গতকাল আমি কতদূর পর্যন্ত দেখছিলাম, কন্টেন্ট আপলোড দেখছিলাম, তাই না? চার পাঁচটা করে পোস্ট এবং ব্লগার থেকে যে আপনারা পোস্টগুলো করছেন সেই পোস্টগুলো এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করা দেখাইছিলাম মেবি। ওগুলো করছেন? বাকিগুলা মানে আমি যে অন্য আদার্স এনাদার ওয়েবসাইট থেকে যে নিয়ে আসবো ব্লগ কন্টেন্ট গুলা, সেটা কি করছেন আপনারা? বাকিগুলা আমার খুব ভালো লাগছে, সকালে বেশ একজন এত সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করছে বা ক্রিয়েট করার চেষ্টা করছে। খুব ভালো লাগছে, আমার থেকে খুব অনেক সুন্দর ডিজাইন তৈরি করছে। আপনাদের মধ্যে কে করছেন? দাঁড়ান, কিভাবে পাসওয়ার্ড নেন আগে? এখানে দেখাইতে চাইলেন, রিপ্রেজেন্ট করেন। ফাইবারেও যদি কাজ না করেন, এখানেও কিছু কাজ না করেন, তাহলে কিন্তু প্রবলেম। প্রবলেম আমার না, প্রবলেম আপনাদের। কাজ সব জায়গায় করতে হবে। হ্যাঁ, খুবই প্রবলেম। কি আর করা, যান। ওয়ালাইকুম আসসালাম। ওই আরিফুল ইসলাম শেয়ার করেন। সরকার, আরিফ সরকার, ব্লগ কমিউনিটি। হ্যাঁ, গুড। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন ইনি একটা অলরেডি কিন্তু ওয়েবসাইট তৈরি করে ফেলছে। খুব ভালো হয়েছে। আচ্ছা, ওটা দেখে নিচ্ছে।
তো আপনারা যারা না কাজ করেননি, বা কাজ শুধু ভিডিও দেখে চুপচাপ আছেন, তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না। আসলে কোডিং মাথার উপর দিয়ে গেছে, কথা এটা না। কোডের থেকে আমরা এখানে আরো ভালো কিছু ডিজাইন খুব সহজে করতে পারি। আমাদের খুব মজা লাগবে, ফাংশনালি কাজ খুব মজা লাগবে। তো আপনারা যদি এটা প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু কোনো লাভ নাই। তো দেখেন গতকাল আমরা কি আপলোড করছিলাম, থিমস, তাই না? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা এই অপশনগুলো সম্পর্কে মোটামুটি পরিচিত হয়েছিলাম, তাই না? কি ব্যাপার, কথা বলেন না কেন? ক্লাস করার ইচ্ছা নাই নাকি বলেন? ক্লাস করার ইচ্ছা আছে কি না বলেন দেখি? কথাবার্তা বলেন না, চুপচাপ আছেন। ওটাই তো মনে হচ্ছে। চুপচাপ বলে আমি বুঝবো কি যে আপনার ক্লাস করতেছেন? তো ওয়ার্কস্পেস, এখানে দেখেন আপনার ওয়ার্কস্পেসে আমরা কয়েক ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। তার মধ্যে দেখেন আমাকে এই কয়েক ধরনের ক্যাটাগরির জন্য কয়েকটা সিস্টেম তৈরি করতে হবে। যেমন যদি আমি বলি পার্সোনাল, পার্সোনাল পোর্টফোলিও, পার্সোনাল পোর্টফোলিও, আমার ব্যক্তিগত বা আমার নিজস্ব একটা পোর্টফোলিও রিলেটেড ওয়েবসাইট থাকবে। তারপর যদি দেখি ই কমার্স, ইসিওএমই, আর ই কমার্স লিখলাম। আবার একটা দেখেন ব্লগ সিস্টেম। এই তিন ধরনের ওয়েবসাইটে যদি আমি এক্সাম্পল দিই আপনাদের, তো এখানে দেখেন এটা কি একটা পার্সোনাল ব্লগ, তাই না? এটা কিন্তু একটা পোর্টফোলিও রিলেটেড ওয়েবসাইট। আবার এটা একটা দেখেন, এটা কি একটা ব্লগ সিস্টেম ওয়েবসাইট। আবার যদি আরেকটা বলি, এটা কি একটা ই কমার্স ওয়েবসাইট। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমার আবার প্রেজেন্টিং করতে বলতেছে, মনে তো হচ্ছিল না সবাই দেখতে পাচ্ছিলেন। এটা কি 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 রিলেটেড ওয়েবসাইট? একটা ই কমার্স বেস। এটা হচ্ছে একটা ব্লগ লেখালেখি, মানে এখানে প্রতিদিন নিয়মিত পোস্ট হতেই থাকে। আর এটা হচ্ছে একটা আপনার পোর্টফোলিও রিলেটেড বলতে পারেন। এবং ইনার একটা নিজস্ব ব্লগ, এই যে নীল পেটেল, এনার একটা নিজস্ব ব্লগ। এই নিজস্ব ব্লগে উনি আহ, শুধু যে ওনার সবকিছু ইনফরমেশন দেয় এমনটা না। এই যে নিচে দেখেন, এই যে ব্লগ নামে একটা অপশন আছে, এই যে ব্লগ নামে একটা অপশন আছে। আমরা যদি আবার ফাইবারে যাই, ফাইবারে আমরা এখানে কি করতে পারি? ফাইবার বিজনেস, এক্সপ্লোর, ইংলিশ, প্রতিদিন এগুলো দেখি, তাই না? প্রতিদিন এই লেখাগুলোকে তো দেখি, এর বেশি কিছু দেখি না। দেখি কি? কিন্তু ফাইবারেও নিয়মিত আপডেট হয়, প্রতিদিন ফাইবারের জন্য পোস্ট হয়। ফাইবারে প্রতিদিন নিয়মিত আপডেট এবং ফাইবারে পোস্ট হয়। এবং সেটা কোথায় দেখি আমরা? যে যারা আপনাদের ফাইবার নিয়ে পড়াশোনা করি, বা ফাইবার কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা যখন দেখি, তো নিউজগুলো যেমন আমি ফাইবার ফোরাম কমিউনিটিতে আপনাদের পড়তে বলছিলাম, ঠিক ওখানেও যেমন আপনারা পান, ঠিক ফাইবারের একটা নির্দিষ্ট ব্লগ আছে। এটা অনেক অধিকাংশ ছেড়ে দেখবেন, এই যে ব্লগ, এটা ফাইবারেরই ব্লগ। দেখেন এখানে নিয়মিত পোস্ট হয়, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 1 দিন, বা 10 দিন পর একদিন,
একটা পোস্ট হয়, তখন কি আপডেট হচ্ছে না হচ্ছে, তারা কি করতেছে না করতেছে, তারা কিন্তু এই ব্লগ পোস্টের মাধ্যমে জানাই দেয়, এবং কিভাবে নিজেকে গ্রো আপ করবেন, আপনার সবকিছু সলিউশন এখানেই পাওয়া যায়। তো যেমন দেখেন, হাউ টু লাইভ সাস্টেনেবিলিটি হোয়াইল দ্য ওয়ার্কিং ফ্রম হোম। কি বলছে, এটার বাংলা কি দাঁড়ায় বলেন দেখি? হাউ টু স্কেল ইউর পারফরমেন্স মার্কেটিং উইথ ফ্রিল্যান্সার, what you can learn from two of the history greatest freelancer, motivational speech, learn from the Fiverr course, what can help you launch a new business amid COVID-19। দেখেন, এই যে এটা পোস্ট করছে কবে, 7ই নভেম্বর 2020, আজকে কত, 9 নভেম্বর, মানে 2 দিন আগেই এই একটা আর্টিকেল, নতুন একটা আর্টিকেল তাদের পোস্ট হয়েছে। এই যে নতুন আর্টিকেলটা পোস্ট হয়েছে, এখান থেকেও আপনার কিছু কিছু আইডিয়া জেনারেট করা যায়, বা কিছু কিছু কাজ করা যায়। ঠিক, আমরা এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, বা বাইরের রিলেটেড ওয়েবসাইটটা কি ধরনের, আর তাহলে আমাদেরকে কি ধরনের থিম নিতে হবে, এবং কি ধরনের থিম আপলোড করতে হবে, কি ধরনের থিমটা কাস্টমাইজেশন করতে হবে, এবং এই থিমটা কাস্টমাইজেশন করতে গেলে আমাদের কি কি থাকা উচিত। যেমন আমি যদি বলি, এটা ফাইবারেরই একটা blog.fiverr.com, এটা ফাইবারেরই কিন্তু একটা অংশ। যেমন একটু আগে কি বলে, আরিফ সরকার যে আমাদেরকে উনি যে ওয়েবসাইটটা তৈরি করছে, ঠিক এটারই মতন সেম। এই যে ফাইবারের আপনার ডিজাইনটা আছে, এই ফাইবারের যে ওয়েবসাইটের ডিজাইন আছে, প্রায় সেম না? দেখেন দেখি সেম কিনা। শুধু আপনার এটুকু একটু চেঞ্জ ছিল, আপনার এখানে একটা স্লাইডার ছিল, এবং মেনু বারটা আপনার একটু চেঞ্জ ছিল, এই তো। বাদ বাকি কিন্তু এই লুকিং গুলো প্রায় একই। সেটা আমার ব্লগ পেজ। আবার মানে ব্লগ পেজটা যখন থাকবে, ব্লগ পেজের মতোই থাকবে। আবার যখন আমরা শুধু ফাইবারে যাচ্ছি, তখন দেখেন তাদের ওয়েব পেজটা জাস্ট একটা জেনারেল ল্যান্ডিং পেজের মতো, তাই না? আবার এখানে যে অপশনগুলো দেখছেন নিচে, আবার তাদের ব্লগে দেখেন ওই অপশনগুলো আছে কিনা। স্টাডি ইওর বিজনেস, এখানে কি আছে, আপনার ক্যাটাগরি গুলো আছে। আর এখানে উনি বিজনেস রিলেটেড বা বিজনেস মার্কেট রিসার্চ, আপনার লোগো ডিজাইন, লোগো মেকার, সকল ধরনের মার্কেট রিসার্চের প্রমোট ইওর বিজনেস, স্কিল ইওর বিজনেস, তারা কিন্তু ঠিক এভাবে এই ব্লগটা মার্কেটিং করে ক্লায়েন্টদের তাদের ওয়েবসাইটে নিয়ে আসে। বুঝতে পারছি? তো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদেরকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে আমার ওয়েবসাইটটা ভিজিটর আসবে কোথা থেকে, কিভাবে আসবে, কোন ভিজিটর কি জন্য আসবে। যেমন ইনারও কিন্তু একটা ব্লগ আছে। ইনার যদিও এটা একটা পোর্টফোলিও বলতে পারেন, আবার ব্লগ রিলেটেড ওয়েবসাইট বলতে পারেন। তো দেখেন, ইনার এই যে প্রাইসিং, ট্রেনিং, টুলস, কমিউনিকেশন, কন্টাক্ট, ইনার এটা পার্সোনালি কন্টাক্ট, এটা কোম্পানি না। যেমন ব্লগ, ইনার ব্লগে ক্লিক দিলে এই পেজটা আমার আসে। ব্লগে ক্লিক দিলে ইনিও কিন্তু প্রতিদিন, প্রতিদিন না, সময় অনুযায়ী কি করে পোস্ট করে। এই যে পোস্ট করে, এই যে ইনি পোস্ট করে দ্য বেস্ট ইমেল মার্কেটিং কোম্পানি অফ দ্য 2000, ইনি এটাকে সুন্দর করে একটা ব্লগে সুন্দর করে পোস্ট করে। দেখেন প্রায় সেম ক্যাটাগরি, এদিকে আপনার সাইড বার, এদিকে ওনার আর্টিকেল। ব্লগ রিলেটেড পেজগুলো প্রায় এই ধরনের হয়ে থাকে। দেখেন তারা কিভাবে তৈরি করছে। আর যদি আমি ঠিক এই যে এটার কথা বলি, এটা জাস্ট কি একটা নিউজ পোর্টাল বলতে পারেন, নিউজ পোর্টাল রিলেটেড ওয়েবসাইট। আর নিউজ পোর্টাল রিলেটেড ওয়েবসাইট কি আমার সব প্রতিনিয়ত আপডেট করতে হয়, আপডেট থাকতে হয়। তো আমার দিনে 4-5টা পোস্ট করতে হইতে পারে, প্রতিদিন তো নিয়মিত মাস্ট বি পোস্ট করতে হইতে পারে। তো আমার 4-5টা পোস্ট করতে হইতে পারে, 10-12টা পোস্ট হইতে পারে। সেক্ষেত্রে আমার যদি এখানে আমি 10-12টা করে প্রতিদিন পোস্ট দিই, কেউ কি ব্লগে আসে এত সহজে পড়তে পারবে? পড়তে চাইবে না। আমাদের হোম পেজে এগুলো চাই। যেমন আমি এটাতে গেলাম, হোম পেজে আমার চলে আসলো, হোম পেজে আমার চলে আসলো। ঠিক এরকম ওয়েবসাইট গুলা বিবেচনা করে আমাকে থিম নিতে হয়, এবং আমাকে থিম গুলা ঠিক এরকম করে চিন্তা ভাবনা করতে হয়। আমি বুঝাতে পারছি? এই বিষয়টা কি আপনারা শুনছেন না শুনেন না, কোনটা কোন দিকে? আমরা ঠিক ওরকম করেই একটা থিম আমাদের ব্লগের জন্য, আমাদের ওয়েবসাইটের জন্য আমরা ঠিক ইনস্টল করব। তো আমরা গতকালকে একটা থিম ইনস্টল করছিলাম মেবি, বা অনেকটা কেন, বেশ কয়েকটা থিম ইনস্টল করছিলাম। আমি যদি এই এক্সট্রা থিমটাই অ্যাক্টিভ করি,
আজকে একটা জেনারেল থিম দিয়ে কাজ দেখে আমি সব থিমগুলো কালকে ডিলিট করে দিয়েছিলাম নাকি? ডিলিট করছি, কোনো প্রবলেম না। তা দেখেন, এখন আমার যে আমি এক্সট্রা থিমটা অ্যাক্টিভ করলাম, এই থিমে কিন্তু আমার কি কাস্টমাইজেশন আছে। কাস্টমাইজেশনে আমরা কি গতকাল ক্লাস দেখছিলাম, মেবি দেখছিলাম কি? শুধু দেখছিলাম, তাই না? তো থিম, আমার কিন্তু যখন এক একটা থিম ইনস্টল করব, বাট ওই থিম অনুযায়ী কিন্তু আপনার এই কাজগুলো হবে। ওই থিম অনুযায়ী কিন্তু আপনার এই অপশনগুলো আমার অনেক সময় পরিবর্তন হতে পারে, অথবা আমরা প্লাগইন যখন ব্যবহার করব, প্লাগইন অনুযায়ী আমাদের নতুন নতুন অপশন অ্যাড হইতে পারে। ঠিক আছে, সো এখানে থিমস, আমি অ্যাপিয়ারেন্সে থিমসে আছে কাস্টমাইজ। কাস্টমাইজে আমরা কি, কাস্টমাইজে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো। তো দেখেন, একটা থিমকে আমি এখানে কাস্টমাইজের কিছু অংশ দেখতে পাচ্ছি, কিন্তু থিমের অপশন অনুযায়ী থাকবে। আমি বলে দিচ্ছি আপদে, বারবার এই কথা বলতেছি। গ্লোবাল হেডার, গ্লোবাল কি থিওগ্রাফি, কালার, কন্টেইনার, বাটম। থিওগ্রাফিতে যাই, বেস্ট থিওগ্রাফি, দেখেন এই থিমের এতগুলো অপশন আছে। এই যে ফন্ট ফ্যামিলি কি থাকবে, বডি এন্ড কন্টেন্ট, এই যে ফন্ট ফ্যামিলি কি থাকবে, ইনহার্ট, এই যে ফন্ট কি থাকবে। আপনি এখানে ক্লিক করলে কিছু ফন্ট দেখতে পাবেন, আপনার কোন ফন্টটা থাকবে এখানে। ঠিক ফন্টটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। সাইজ, এটা ফন্ট সাইজ কিরকম হবে। তারপর আপনি কি উইথ হাইট, তারপর লাইন হাইট, প্যারাগ্রাফ মার্জিন, বাটম কত হবে। ঠিক এগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, কাস্টমাইজেশন করে দিতে। এই কাস্টমাইজেশন করাটাই হচ্ছে কিন্তু বাইরের মূলত মূল কাজ। হেডিংস আমাদের কি ছিল? জি, অবশ্যই আলাদা আলাদা আছে। আমি যে থিম নিয়ে কাজ করতেছি, আপনি যদি অন্য থিম নিয়ে কাজ করেন তাহলে দেখবেন আপনি এই অপশনগুলো আপনার পাবেন না কাস্টমাইজের ক্ষেত্রে। হ্যাঁ, এটা কাস্টমাইজের ক্ষেত্রে আপনি পাবেন না এটা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমি অনেক কিছুই কাজ করতে পারি, যেমন এই যে ব্লগ একটা অপশন আছে, এই যে ব্লগ এন্ড আর্কাইভ। এই থিমের জন্য যেমন আমার এখানে মেনু বার তৈরি করছি, আমি যদি ব্লগের জন্য দিতে চাইছো, ব্লগের পোস্ট স্ট্রাকচার কেমন হবে না হবে, ঠিক আমি এখানে কিন্তু একটা দিতে পারি, মেটা কমেন্টস। ঠিক এগুলো আমরা পরে আবার কাস্টমাইজেশন দেখতেছি, জাস্ট অপশনগুলো কাজ এখন দেখে নিই আমরা, কারণ একটা থিম নিয়ে ওই থিমটাকে পূর্ণাঙ্গ রূপে ডিজাইন করব। আচ্ছা, এখন দেখ কাস্টমাইজটা আমরা ওখানে করব। শেষে আসলে কি উইডজেট, আসলে ব্লগারে আমরা উইডজেট দেখছিলাম, তাই না? মনে আছে কি? উইডজেট কোনগুলা? আচ্ছা, এখানে দেখেন, উইডজেট বলতে এই যে উইডজেট গুলো বোঝাচ্ছে, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, তারপর আপনার কি আর্কাইভ, ক্যাটাগরিজ, তারপর আপনার মেটা, এই যে উইডজেট গুলো আছে, এবং নিচে ফুটার উইডজেট। এই যে উইডজেট গুলো আমি কোথায় কোন উইডজেট অ্যাড করব বা কোথায় কোন উইডজেট লাগাবো। তো আরেকটা কথা এখানে বলে নেওয়া ভালো, যদি কেউ নিজের ব্লগ পার্সোনাল ব্লগ হোক বা নিউজ পোর্টাল ব্লগ হোক বা ভাইরাল ব্লগ হোক, যেটাই আপনি করতে যান, যদি আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাইতে চান, তাহলে আপনার এই থিম থেকে শুরু করে সবকিছু অপশন আগে চিন্তা ভাবনা করে করতে হবে। থিমটা বেশি কালারফুল হওয়া যাবে না, থিমটা বেশি গ্যামজাম থাকা যাবে না, সবকিছু সহজ, মানে সহজ হতে হবে এরকম। তারপর আপনার কি বলে, এই যে আপনি উইডজেট এড করবেন, এই উইডজেট গুলো অযাচিত হওয়া যাবে না, এবং উইডজেটের ভিতরে যে লিঙ্ক আপ গুলা থাকবে, সেই লিঙ্ক আপ গুলা একটু সুন্দর সাবলীল হতে হবে। ঠিক এইসব, এবং আপনার কন্টেন্ট দেখবে। ঠিক সবকিছু বিবেচনা করে কিন্তু যখন আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন, তখন গুগল কিন্তু আপনার তখনই এইভাবে অ্যাডসেন্স দিবে, তাছাড়া অ্যাডসেন্স দিবে না। আপনার যদি এগুলো বিষয়ের মধ্যে কোনো কোনো এক জায়গায় ঘাটতি থাকে, কমতি থাকে, তাহলে আপনার অ্যাডসেন্স দিবে না। আমার পোস্ট, আমার 8টা 10টা ভিজিটর, আমার 500 700 কিন্তু ডেইলি আছে, আমার এটাই এনাফ অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য। ক্লিয়ার? উইডজেট অ্যাড এবং রিমুভ আমরা উইডজেট অপশন থেকে করতে পারবো। দেখেন,
এই থিমের জন্য আমার কয়টা ফুটার এরিয়া কয়টা আছে? 4টা। আবার ফুটার বার সেকশন আছে একটা। আপনার থিম অনুযায়ী এই ফুটার এরিয়া সেকশন গুলো থাকবে, বা এই আপনার মেইন সাইড বার বলতে কোনো বোঝাচ্ছে এই যে এটা মেইন সাইড বার। এখানে আবার কি আছে? সার্চ আছে, রিসেন্ট পোস্ট আছে, অনেক কিছুই আছে। বা এই যে আর্কাইভ আছে, ক্যাটাগরি আছে, মেটা আছে। আবার হেডারে একটা আছে, ফুটার বার সেকশন 1, ফুটার বার সেকশন 2। এই যে ফুটার বার সেকশন 1, ফুটার বার সেকশন 2। তারপরে এদিকে সেকশন 1, সেকশন 2, এই যে ফুটার 3, 4, মানে এখানে আমি 4টা উইডজেট অ্যাড করতে পারবো এই থিমে। এখানে আমি 2টা এরিয়া অ্যাড করতে পারবো। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার বার সেকশন 1। এখন এই যে বাকি এইদিকে দেখতেছেন উইডজেট গুলো, এইগুলো হচ্ছে অ্যাডিয়েবল উইডজেট। এগুলো হচ্ছে আমার অ্যাডিয়েবল উইডজেট। আমি যদি এখানে একটা উইডজেট অ্যাড করতে চাই, এখন সে মনে করেন ক্যালেন্ডারটা আমি এই যে এখানে অ্যাড করতেছি, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখানে এনে সারিয়ে দেবো। টাইটেল, তাই ক্যালেন্ডার লিখলাম, সেভ, একটা করলাম আমি। এখন যদি আমি একটু রিলোড দিয়ে দেখি, এটা আমি কোথায় অ্যাড করছিলাম ক্যালেন্ডারটা? ফুটার এরিয়া, তাই না? রিলোড দিলাম না? ফুটার এরিয়া 1, তাই না? আসলো না কেন? আমি করছি তো। এটা তো আসার কথা। এখানে বের আসতেছে, ফুটার এরিয়া কেন আসে না? দিয়ে শেষ। এই থিমের মেবি এই যে ফুটার বার সেকশন, এটা আমার ভিতরে সেটিংসে গিয়ে কোথাও সেট করতে হবে। রাইট সাইড বারটা ঠিক হয়ে আসতেছে, বাট ফুটার সেকশন বারে আসতেছে না কেন জানি। আমার ভিতরে একটা সেটিংস মেবি এই থিমের জন্য সেটিংস করতে হবে। ঠিক উইডজেট গুলো আমাকে ঠিক এভাবেই কিন্তু অ্যাড করতে হয়। আবার শেষে আছে দেখেন মেনু। এই যে মেনু বার অপশনটা আছে, এই মেনু বার অপশনটা আমাদের যেমন এখানে আমরা কি সিম্পল পেজ তৈরি করছিলাম, তাই না? হোম একটা পেজ ছিল, আপনার সিম্পল পেজ একটা ছিল। তো ঠিক এই আমাদের যে সিম্পল পেজ গুলো ছিল, আমাদেরকে এখন তৈরি করতে হবে, আমরা কি ওই পেজ গুলোকে বলি মূলত মেনু। এখানে দেখেন আমাদের কিন্তু কোনো মেনু বর্তমানে ক্রিয়েট করা নাই। আমরা চাইলে থিমসে গিয়ে, কাস্টমাইজে গিয়ে সেখানেও এই মেনু বারটা তৈরি করতে পারি। এট ফার্স্ট আমাদেরকে মেনে নিতে হবে কি, আমার মেইন মেনু বা প্রাইমারি মেনু নিতে পারেন। প্রাইমারি মেনু, মেনু বলেন কি, প্রাইমারি মেনু ক্রিয়েট করে নিলাম। এই যে ক্রিয়েট করে নেওয়ার পরে আমার কিন্তু এই অপশনগুলো ভিজিবল হবে। তো আমার আগে মেনু তৈরি করার জন্য আগে আমার কি করতে হবে? পেজ ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে যে কটা পেজ আমার ক্রিয়েট আছে, বাট ওই কটা পেজে দেখাচ্ছে। তো আমি পেজ ক্রিয়েট করি।
তো পেজ ক্রিয়েট করার জন্য পেজেস, অল পেজেস, আমার এরকম একটা পেজ তৈরি করা আছে, অ্যাড নিউ। আমার পেজেস ঠিক আমরা যখন একটা পেজ তৈরি করব, ঠিক আমরা এর আগে যেমন পোস্ট তৈরি করছিলাম, ঠিক আমার পেজটাও একই রকম। আমরা যেমন একটা পেজ তৈরি করছিলাম, ঠিক পোস্টটাও আমার, সরি, পোস্ট যেমন তৈরি করছিলাম, পেজটারও কাজ কিন্তু একই রকম। তো এখানে আমি টাইটেল দেই যে অ্যাবাউট আস। আমরা এই চাইলে এই পেজটাকে আমরা পোস্টের মতো যতটুকু ডিজাইন করতে পারি, ঠিক ততটুকু কিন্তু ডিজাইন করতে পারি, সেকশন ব্লগ নিয়ে ততটুকু ডিজাইন করতে পারি। আবার এই পেজটাকে সুন্দর করে সাজানোর জন্য যেমন কতগুলো ওয়েবসাইট আমরা দেখলাম যে, যেমন এটার কথা বলে, যদি ইনার প্রথম যে এই যে ওয়েবসাইটের কথা বললাম, ইনি চাইলে এই যে আপনাদের কি বলে আপনার পেজগুলো আছে, এই পেজগুলো, মেনু বার গুলা, এগুলা এরকম করে ডিজাইন আমরা করতে পারি। কিন্তু আমাদের এই পোস্টের মাধ্যমে যদি প্রয়োজন ডিজাইনটি করা পসিবল না হয়, আমরা কিন্তু প্লাগইনের মাধ্যমে এই ডিজাইনগুলো করতে পারি। প্লাগইনের মাধ্যমে আমরা এই ডিজাইনগুলো করব। জাস্ট আমি কিছু না লিখে পাবলিশ করলাম, একটু পরে আমরা আসলে ধাপে ধাপে আমরা সবই আসতেছি। আমি একটা পেজ করলাম, আরেকটা পেজ তৈরি করি। হোম অ্যাবাউট আস, কন্টাক্ট আস, পাবলিশ। তারপর আরেকটা পেজ তৈরি করি, ওয়েব ডিজাইন। আরেকটা পেজ তৈরি করি, আমি একবারে পেজগুলো তৈরি করে নিচ্ছি। কি ব্যাপার, সব বড় হাতে HTML, CSS, পাবলিশ। আমি পেজগুলোতে বর্তমানে কোনো কিছু লিখতেছি না, আমি চাইলে পরবর্তীতে এই পেজগুলোকে আবার এডিট করে এখানে এডিট করব, মেনু বারে সেটা অটোমেটিক এডিট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমাদের মোটামুটি একটা সুন্দর সাবলীল মেনু বোঝার জন্য যথেষ্ট পেজ ক্রিয়েট করলাম। তো দেখেন আমি যদি এখন মেনুতে ক্লিক দিই, মেনু কোথায়, অ্যাপিয়ারেন্স, মেনু। এই মেনুতে যাওয়ার পরে দেখেন আমার এই যে মেনু অলরেডি ক্রিয়েট করছিলাম আমি, এখন দেখেন এদিকে আমার সব শো করছে না পেজগুলা, দেখা যায় পেজগুলা। আমি সিলেক্ট অল দিলাম যে আমার সবগুলা পেজ তৈরি হবে, অ্যাড টু মেনু। সিলেক্ট অল দিলে অ্যাড টু মেনু, আমার সকল মেনুগুলো এদিকে চলে আসলো। এখন এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার নিজের মতো করে সাজাই নিব। সে মনে করেন আমার হোমটা থাকবে কি একবারে প্রথমে, আমার সিম্পল পেজ, এটা দরকার নাই, এটা আমি রিমুভ করলাম। তারপর হোমের পর থাকবে কি অ্যাবাউট আস, আমি জাস্ট ড্রপ এন্ড ড্রাগ, কোনো কাজ নাই। তারপর আমার থাকবে ওয়েব ডিজাইন, শেষে থাকবে কন্টাক্ট আস, ওয়েব ডিজাইন। এখন দেখেন আমার নিচে আর কিছু অপশন আছে, মেনু সেটিংস, ডিসপ্লে লোকেশন, যে প্রাইমারি মেনু, ফুটার মেনু। আমাদের ফুটারেও কিছু মেনু থাকে, প্রাইমারিতেও কিছু মেনু থাকে। জাস্ট আমি প্রাইমারি মেনুতে টিক দিলাম যে এটা প্রাইমারি মেনুর জন্য, সেভ মেনু। এখন যদি আমি এখানে রিলোড দিয়ে আসি বা সাইট থেকে দেখে আসি, তো দেখেন হোম, অ্যাবাউট আস, ওয়েব ডিজাইন, জেএস, এইচটিএমএল, সিএসএস, কোনটা কাজ, এগুলো আসছে না। ঠিক আমরা কিন্তু এভাবে এখানে সাজাইছিলাম, দেখেন। এখন আমি চাচ্ছি যে আমার এই ওয়েব ডিজাইনের ভিতরে জেএস, ওটা আসতেছি, এই যে এখন আমি চাচ্ছি ওয়েব ডিজাইনের ভিতরে জেএস, সিএসএস, এইচটিএমএল, এগুলো থাম্বনেল হিসেবে তৈরি, থাম্বনেল হিসেবে থাকবে। এটার জন্য দেখেন মেনুতে দেখেন এই যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের পরে প্রথমে কি থাকবে, এইচটিএমএল। জাস্ট একটু রাইটে ড্রপ করে দিবেন, এই যে দেখেন একটু রাইটে ড্রপ করে দিবেন, সাব আইটেম অলরেডি তৈরি হয়ে গেছে। জাস্ট এটা একটু এদিকে ড্রপ করে দিবেন, বেশি হয়ে গেল। এই যে এদিকে ড্রপ করে দিবেন, আপনারা বর্ডার চলে আসবে, বর্ডার বরাবর রাখবেন, ওখানে থেকে যাবে। এই যে এখন সাবমেনু ওয়েব ডিজাইনের ভিতরে থাকতেছে এইচটিএমএল,
জাভাস্ক্রিপ্ট, সিএসএস। আবার যদি এদের ভিতরে আপনি সাব মেনু তৈরি করতে চান, তাহলে জাস্ট এই মেনুটাকে আরেকটু সরাই দিবেন। তারপর ওয়েব ডিজাইনের ভিতরে থাকবে এইচটিএমএল, এইচটিএমএল এর ভিতরে থাকতেছে জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখন ওই অবস্থায় সেভ দিলাম। এখন এটা একটু রিলোড দিলাম। দেখেন এই যে হোম, অ্যাবাউট আস, ওয়েব ডিজাইন, এই যে ওয়েব ডিজাইনের ভিতরে এইচটিএমএল, এইচটিএমএল এর উপরে জেএস, আবার নিচে আছে সিএসএস। মেনু বিষয়টা ক্লিয়ার? এখন যদি বলেন যে মেনুতে আমি লিঙ্ক আপ করব কি করে, বা মেনু আমার লিঙ্ক থাকবে কি করে, তাই না? এই মেনুগুলো আমাদের লিঙ্ক আসলে মূলত, আমি আরেকটা পেজ তৈরি করি। এটা কেন তৈরি করতেছি সেটা এখন পরে বলতেছি। আমরা কিন্তু আজকে কোনো ডিজাইনের সেরকম কিছু দেখবো না, জাস্ট এগুলাই তৈরি করা দেখবো। ক্লিয়ার? তো আমি আবার মেনুতে আসলাম, এবং মেনুতে আসে এখানে আমি একটু রিলোড দেই। তো এখানে দেখেন আমি এই যে নতুন একটা পেজ তৈরি করলাম, ব্লক, অ্যাড টু মেনু। এই যে ব্লগ আমার শেষে থাক, আচ্ছা শেষেই থাক ব্লগ, কোনো সমস্যা নেই, এটা আমার প্রাইমারি মেনুতে থাকবে। সেভ মেনু। এখন যদি আমি আবার নতুন একটা ফুটারে মেনু তৈরি করতে চাই, যে ফুটারে আমার একটা মেনু থাকবে, সরি, নিচে একটা মেনু থাকবে। এই যে ফুটার মেনু, নিচে একটা মেনু থাকবে, যে আমার উপরে যে মেনুগুলো আছে তার মধ্যে কয়েকটা নিচে থাকবে, আর নিচে আলাদা মেনু থাকবে। তো যদি এগুলোর মধ্যে আলাদা কোনো মেনু থাকে নিচে, তাহলে আমাকে ওই মেনুগুলো ক্রিয়েট করে নিতে হবে। আবার যদি এগুলো থাকে, তাহলে আমি কি করব, আবার এখানে একটা মেনু ক্রিয়েট করব, এই যে ক্রিয়েট নিউ মেনু, এডিট ইউর মেনু বিলো, ক্রিয়েট নিউ মেনু, এখানে ক্লিক দিব, কি ফুটার মেনু, ফুটার মেনু ক্রিয়েট। আমাকে এখানে দেখেন এখন সিলেক্ট ওর মেনু আর এডিট, এখানে আমার দুইটা মেনু কিন্তু চলে আসছে। ঠিক আছে, জাস্ট সিলেক্ট, ফুটার মেনু আমার এখানে আছে। এখন দেখেন আমি ফুটারে কি কি অ্যাড করতে যাচ্ছি। আমি কি এই পেজগুলো অ্যাড করব, না কাস্টম লিঙ্ক অ্যাড করব? কাস্টম লিঙ্ক যদি আমি অ্যাড করতে যাই, সে মনে করেন আমি ফেসবুক আইকন অ্যাড করব, আমি জাস্ট ফেসবুকের ইউআরএলটা এখানে দিব, facebook.com। সে মনে করেন আমি আমার ফেসবুকের ইউআরএল বা সোশ্যাল আইকন যেগুলো বলি, আমি এখানে এটা দিলাম। যার পর এখানে লিখে দিলাম এটা কিসের, ফেসবুক, অ্যাড টু মেনু। আমার এটা কাস্টম, আমার কিন্তু এই ফেসবুকটা থাকলো কাস্টম। ঠিক আছে। আবার আমি যদি বলি এখন টুইটার, টুইটার বানান কি, টুইটার, টুইটার অ্যাড টু মেনু। আপনি চাইলে এখানে আপনার সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করতে পারেন। সো আমার এই মেনু, অথবা আবার চাইলে ফির আপনার এই যে পেজ গুলো আছে, যেমন আমি এই যে পেজেস, আমি কোনটা দিই, ব্লকটা দিয়ে দিই এখানে, ব্লক, অ্যাড টু মেনু। আমার দেখেন এখানে মেনু গুলো কিন্তু ঠিক এরকম ভাবে অ্যাড হচ্ছে। আমার প্রথমে থাকবে ফেসবুক, তারপর থাকবে টুইটার, তারপর থাকবে ব্লক। এখন এই যে নিচে আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে ফুটার মেনু, আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে ফুটার মেনু। যদি আমি ক্যাটাগরি দিয়ে যদি মেনু সিলেক্ট করতে চাই, তো ক্যাটাগরি দিয়ে তৈরি করতে পারবো। আবার আপনার যদি পেজেস দিয়ে তৈরি করতে চাই, পেজেস দিয়ে তৈরি করতে পারবো। শুধু পোস্ট দিয়ে যদি আমি শুধু পোস্ট দিয়ে, দেখেন পোস্টের নামগুলো চলে আসছে এখানে। শুধু পোস্ট দিয়ে যদি মেনু তৈরি করতে চাই, পোস্ট দিয়ে মেনু তৈরি করতে পারবো। আমি সেভ মেনু দিলাম। এখন আমি একটু রিলোড দেই। কি ব্যাপার, ফুটারে মেনু আসলো না কেন? থিমটা তো আমার প্রবলেম বুঝতেছি। দাঁড়ান তো, থিমটাকে আমি চেঞ্জ করি, এটা আসলে ঝামেলা করতেছে। কাজ এভাবে করতে হয় না তো এগুলো থিমের।
দেখেন আমি থিমটা কিন্তু চেঞ্জ করে নিলাম। এখন আমি মেনুতে যাই, ফুটার মেনু। এখন আমি এখানে সোশ্যাল মেনু লিখ দিলাম, টপ মেনু। এখানে দেখেন সোশ্যাল মেনু লিঙ্ক আছে আবার, আপনার ফুটার মেনু নেই, এখানে আছে সোশ্যাল মেনু লিঙ্ক। এখন রিলোড দেই তো আসে কিনা। এই যে এখন কিন্তু আসছে, আমার ব্লগের লিঙ্কটা আমি দিছি, কিন্তু এখানে সোশ্যাল মেনু লিঙ্ক, যেমন এর আগে থিমটাতে আমরা যেটা দেখলাম সেটা ছিল কি ফুটার মেনু লিঙ্ক, তার মানে সেখানে আমি সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিছিলাম বা আপনার দিছিলাম জন্য মেবি আসে নাই। তো এখানে কিন্তু আমি ফেসবুকের অ্যাড্রেস দিছি, এই থিমের জন্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কাজ করছে। ক্লিয়ার? আর ওই থিমে যদি আমি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে যাই তাহলে আমাকে পেজ বিল্ডার দিয়ে করতে হবে, একটা প্লাগইন অ্যাড করে পেজ বিল্ডার দিয়ে করতে হবে। আমি ওই থিমেও করতে পারবো, ওই থিমে যে করতে পারবো না এমনটা না, ওই থিমেও করতে পারবো। ক্লিয়ার? এই মেনু বিষয়টা, সোশ্যাল মেনু লিঙ্ক এবং আপনার ফুটার মেনু লিঙ্ক এবং প্রাইমারি মেনু লিঙ্ক, এই তিনটা লিঙ্ক আপনারা বুঝছেন। আমি কি আছি আপনাদের সাথে? আপনারা কি আছেন? আচ্ছা। আচ্ছা, তারপরে দেখেন এই যে হেডার দেখেন, আমার ঠিক এই হেডারের জন্য ফির আমাকে আগে নিয়ে আসলো কোথায়, ঠিক আমার থিম কাস্টমাইজেশন গেছিলাম, ঠিক থিম কাস্টমাইজেশনের এখানে। হেডার বলতে কি, যেমন এখানে একটা ইমেজ আছে, তারপর এখানে টাইটেল আছে, তারপর আপনার এখানে ট্যাগলাইন আছে। এই যে টাইটেল এবং ট্যাগলাইন এখানে দেখেন, এই থিমের জন্য এটা পসিবল। এই থিমের জন্য কি আপলোড ইন ভিডিও ডট এমপি4 ফরম্যাটে, মানে এই ইমেজটা যে আছে এখানে আমার ভিডিও সাপোর্ট করবে। যদি আমি এটা ভিডিও সাপোর্ট করাতে চাই, একটা আমার ভিডিও লাগবে, আমি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে দিচ্ছি। সে মনে করেন আমি এই ভিডিওটা ওই আমার ব্যাকগ্রাউন্ড ইমেজে শো করাতে যাচ্ছি, এখানে ভিডিও দিতে পারবো। আবার নিচে দেখেন ভিডিও অথবা ইমেজ, যে কোনো একটা ইমেজ আমি দিতে পারবো, জাস্ট অর ইন্টার ইউআরএল। চাইলে যদি আমি কম্পিউটারে কোনো ভিডিও দিতে চাই, সিলেক্ট ভিডিও দিয়ে আপলোড করে দিব, আমার ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। আবার যদি ইউটিউব থেকে দিতে চাই, জাস্ট ইউটিউবের ইউআরএলটা পেস্ট করবো, আশা করি ভিডিওটি চলে আসবে। পেস্ট করার সাথে সাথে চলে আসলো ভিডিও। তবে এই ইউটিউব থেকে দেওয়ার মানে আমার এখানে সাথে সাথে চলে আসলো, তার মানে আপনাকে অবশ্যই কিন্তু নেট কানেকশন থাকতে হবে, তাছাড়া এই ভিডিওটা চলবে না। আবার এই ইমেজটা এখন আছে কিনা, বা ইমেজটা কিন্তু আমার এখনো আছে, তবে এই ভিডিওটার নিচে, সেটা থাকাও যা না থাকাও তা। ঠিক হেডার সেকশন হচ্ছে আমরা এই আপনার এই ওয়েব পেজের জন্য, এই থিমের জন্য এটা করতে পারি। তারপর এখানে দেখেন আরেকটা কি মেনু আছে, থিম এডিটর। এই থিম এডিটরে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখেন আমার কি করে কি দেখাচ্ছে, এগুলো কি কোডিং। হ্যাঁ, এই যে আমি এইচটিএমএল সিএসএস শিখছি, যদি আমি কোথাও কোনো কিছু চেঞ্জ করতে যাই বা চেঞ্জ করার প্রয়োজন হয় আমার, তাহলে যে ওই অপশনগুলো কালারটা এখানে পাচ্ছি না বা ওই কালারটা আমার এখানে হচ্ছে না, তাহলে কি করতে হবে, আমাকে এই কোডিং এর মাধ্যমে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। তবে এখানে কোনো কিছু চেঞ্জ করার আগে আপনি অবশ্যই অবশ্যই আপনার এই থিম গুলাকে বা কোড গুলাকে ব্যাকআপ নিয়ে রাখবেন। আমার দেখেন এখানে কিন্তু স্টাইল ডট সিএসএস, আমার এখানে স্টাইল শিট দেখাচ্ছে, এটা স্টাইল শিট। আবার থিম ফাংশন, বা এখানে থিমের ফাংশনালি, মানে থিমে যে ফাংশন গুলো কাজ করে, যেমন আপনার মেনু বারে লিঙ্ক যাওয়া আসা, আপনার এই যে রেজিস্টার নাও থিম সাপোর্ট অপশন গুলো যে কাজ করে, এই যে মূলত ফিক্সিং কিন্তু এর, ফিক্সিং এর মূলত যদি খুবই কষ্ট হয়, তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকেই ফিক্সিং গুলো ইউজ করতে হয় মাঝে মাঝে, তবে এখানে খুব কমই লাগে, টেনশনের কিছু নেই। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এখানে কেউ এডিট করতে যাইয়েন না, এডিট করতে গেলে আপনার থিমটা কাজ করবে না, তখন ইরোর ইরোর দেখাবে। ক্লিয়ার? এই ফাইলগুলো কিন্তু, এই যে থিম ফুটার আপনার যা কিছু আছে, এই ফাইলগুলো কিন্তু আপনার এই ফোল্ডারে আছে। আমরা কোন থিমটা চালাচ্ছি, 2017, এই যে 2017, এই যে দেখেন এই ফাইলগুলো দেখতে পাচ্ছেন, 404 পিএসপি, আর্কাইভ ডট পিএসপি, কমান্ডস ডট পিএসপি, ফুটার ডট পিএসপি, এই যে এখানে দেখেন 404 টেমপ্লেট, আর্কাইভ, কমেন্টস, ফুটার ডট পিএসপি, কমেন্ট ডট পিএসপি, আর্কাইভ ডট পিএসপি, 404 ডট পিএসপি, আরটিএল ডট সিএসএস, ফাংশন ডট পিএসপি, এই ফাইলগুলো দেখেন।
RTL ডট সিএসএস, সার্চ ডট পিএইচপি, সার্চ ফর্ম ডট পিএইচপি, সাইডবার ডট পিএইচপি, এই ফাইলগুলো যদি আমরা ওখানে না করে এখানেও যদি এডিট করি, যে এদিকেও যদি এডিট করতে চাই, তো এখানেও আমরা এডিট করতে পারবো। বুঝাইতে পারছি? যেমন আমার মেনু থেকে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা, ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা যদি আমি ওপেন করি, তো দেখেন এখানে কিন্তু পিএইচপি দিয়ে করা এইচটিএমএল কোড খুবই কম আছে, সব লুপ সিস্টেম দিয়ে পিএইচপি দিয়ে করা। তো এর এর ভিতরে আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, বা ফাংশন গুলো কাজ করার কোনো প্রয়োজন নেই। তবে যদি আমাদের কালার চেঞ্জ করতে হয় বা কালারটা একান্ত এখানে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি ট্রাই করব, বা আমি যতটুকু জানি, যদি জানি তাহলে ট্রাই করবো, না জানলে আমার দরকার নেই। ক্লিয়ার? এখন আসি প্লাগইন। আসলে মূলত ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইনটা কি? এই ওয়ার্ডপ্রেস মূলত মেনলি হচ্ছে আপনার প্লাগইনের জন্যই অনেক বেস্ট পপুলার। আমরা কোনো কিছু কাজ করতে গেলে বা যেটাই করতে যাই না কেন, আমাদেরকে প্লাগইনটা ব্যবহার করতে হয়। প্লাগইন হচ্ছে কি, যেমন আমরা গুগল ক্রোম ব্রাউজারের জন্য কিছু কিছু কাজ করার জন্য একটি এক্সটেনশন অ্যাড করছিলাম বা এক্সটেনশন অ্যাড করি, ঠিক এখানেও আমরা একটা এক্সটেনশন অ্যাড করব এই কাজ করার জন্য। সে মনে করেন আমরা যে পেজটা ডিজাইন করলাম, একটা যে মেনু তৈরি করলাম, এই মেনুটা যে তৈরি করলাম আমি, তো এই মেনুটাতে আমার পেজটা কি কি করতে পারতেছি, এই থিমে হোক যে থিমেই হোক, আমার ওয়ার্ডপ্রেসে যে বাই ডিফল্ট সিস্টেমটা আছে, ঠিক ওই সিস্টেমের বেশি আমি তৈরি করতে পারতেছি না। বাট আমি প্লাগইনের মাধ্যমে আমার নিজের ইচ্ছা মতো আমি পেজ তৈরি করতে পারবো, সেটা কোডিং ছাড়া, কোডিং সহ নয়। তো আর প্লাগইনের জন্য দেখেন বাই ডিফল্ট এখানে দুইটা প্লাগইন থাকে। তো এটা আমি গতকালকে অ্যাড করছিলাম। আমি এই দুইটা আমাদের খুব একটা কাজের না, আমি এগুলো ডিলিট করে দিলাম, বা চাইলে আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন প্লাগইনের জন্য আমি অ্যাড নিউয়ে যাই, ঠিক থিম যেভাবে অ্যাড করছিলাম। তো দেখেন থিম অ্যাড করার ক্ষেত্রে বা প্লাগইন অ্যাড করার ক্ষেত্রে একই সিস্টেম। আমি একটা প্লাগইন অ্যাড করতেছি, এলিমেন্টর পেজ বিল্ডার। এটা দিয়ে খুব সুন্দর সুন্দর পেজ তৈরি করা যায়। যেমন এই যে হোম সেকশনে ক্লিক দিলে আবার পেজটা কি ধরনের হবে, অ্যাবাউট সেকশনে ক্লিক দিলে আবার পেজটা কি ধরনের হবে, এগুলো অনেক সুন্দর সুন্দর তৈরি করা যায় এই আপনার এলিমেন্টর পেজ বিল্ডার। ঠিক আছে? আজকে শুধু ইনস্টল দিয়ে দেখাচ্ছি, আসলে ইনস্টল দিয়ে দেখাচ্ছি, কালকে এগুলোর কাজ শুরু করব, কারণ এগুলো অনেক কাজ আছে। তো এখানে দেখেন আমি এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এই ওয়েবসাইটটাকে, এই সরি এই প্লাগইনটাকে এখান থেকে ইনস্টল করতে পারি, অথবা এখান থেকে ইনস্টল করতে অনেকটা সময় লাগে। আমি সেজন্য এখান থেকে ইনস্টল না করে ডাইরেক্ট এদের যে ডকুমেন্টারি আছে, এদের যে ওয়ার্ডপ্রেসের যে ডকুমেন্টারি আছে, আমি সেখান থেকে ডাউনলোড করে ওই থিমটাকে ইনস্টল করব। তাহলে আমার খুব সহজেই ওই থিমটা, সরি প্লাগইনটা খুব তাড়াতাড়ি ইনস্টল হবে। এখানে দেখেন আসার পরে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে আসার পরে যে প্লাগইনে যাবেন, থিমগুলো চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। এলিমেন্টার পেজ বিল্ডার আমি এখান থেকে, আমার ডাউনলোড করা আছে মেবি, যদি সকালের বেশে দেখাইছি, তো আমি আর ডাউনলোড করতেছি না, জাস্ট ওটাকে আমি ইনস্টল দিয়ে দেখাচ্ছি। ঠিক একই রকম কাজ, থিমের মতোই। আপলোড প্লাগইন, ব্রাউজ, এই যে এলিমেন্টর, ওপেন, ইনস্টল নাও। আমার এখান থেকে খুব তাড়াতাড়ি ইনস্টল হয়, আবার এখান থেকে যদি ইনস্টল দিতে যাই তাহলে অনেকটা সময় লাগে, সেজন্য আমি এখান থেকে ইনস্টল দিয়ে দিলাম। তো দেখেন এই প্লাগইনটা ইনস্টল দেওয়ার পরবর্তী সাথে সাথে কিন্তু আমার এখানে আরো কতগুলো অপশন চলে আসবে, অনেক অপশন চলে আসবে। এই প্লাগইনের জন্য ঠিক এরকম যত আমরা ই কমার্স, সোশ্যাল শেয়ার, কন্টাক্ট ফর্ম, সাইন আপ ফর্ম, যেটার জন্যই আমরা প্লাগইন ইউজ করি বা প্লাগইন ইউজ করতে হবে আমাদের, ওই প্লাগইনের অপশনগুলো ঠিক এখানে এখানে অটোমেটিক চলে আসবে। যেমন আমরা একটা প্লাগইন অটোমেটিক ইউজ করতেছি যে ব্লগার কন্টেন্ট গুলো আপলোড দেওয়ার জন্য, যে কন্টেন্ট আপলোড করছে কিন্তু ওই প্লাগইনে আপনার কোনো অপশন এখানে সাইড বারে নাই, বাট সব প্লাগইনের যে অপশন সাইড বারে আসবে এমনটা না। আমি যদি এখানে আরো সার্চ দেই যে সোশ্যাল লাইক বা সোশ্যাল শেয়ার, যেটাই বলেন না কেন, এই যে সোশ্যাল মিডিয়ার শেয়ার বাটন, আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। ওয়ার্ডপ্রেস সোশ্যাল শেয়ার, সোশ্যাল লগইন, যে ওই যে লগইন ক্ষেত্রে, লগইনের ক্ষেত্রে দেখায় আপনার কি দেখায়,
যে ফেসবুক লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল প্লাস, এটা দেখায় তাই না? ঠিক চাইলে ওটার জন্য আপনি অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, আমি এটাকে এই প্লাগইনটা আমার যে এলিমেন্টর পেজ বিল্ডার, এটা আমি যে ইনস্টল করলাম, এটা আমার ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাক্টিভ করি। এই যে আমার এলিমেন্টর দেখেন, এখানে একটা অপশন চলে আসছে। এক একটা প্লাগইন এর জন্য কিন্তু এক একটা সেটিংস থাকে। এটা মূলত একটা পেজ ক্রিয়েট করার জন্য, যে আপনার যে ওয়েব পেজ একটা তৈরি করবেন, এই পেজটাতে যেমন হোমে যদি ক্লিক করি আমি, এখন আমার কি দেখাচ্ছে এখানে, একবারে সাদা মাটা কোনো কিছুই নেই। যা যদি লিখতাম তা ওটা ওখানে এভাবেই শো করতো। কিন্তু আমি এই এলিমেন্টর দিয়ে এখন এই প্লাগইন ইনস্টল করার পরে যদি আমি পেজে যাই, এটা ফ্রি ভার্সন আছে, পেড ভার্সন আছে। আমি যদি এখন হোমটাকে যাই, এডিট করি, দেখেন এই যে এডিট উইথ এলিমেন্টর আমার নতুন একটা অপশন চলে আসছে না? এগুলোর কাজ আমরা পরবর্তীতে দেখব। এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখেন আমার একটা এই যে যেটা আছে, এখন চাইলে আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে দিয়ে, টোটাল গুলোকে ডিলিট করে দিয়ে নতুন করে আমি আমার একটা পেজ তৈরি করতে পারি। এই যে পেজটা আমার এখানে আছে, উইডজেট গুলো শুধু নাই। তো দেখেন উইডজেট গুলো শুধু নাই, এই যে উইডজেট, উইডজেট আমার কোনো কিছুই নাই। আমি চাইলে এখানে খুব সুন্দর করে আবার আমার নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। সেগুলো পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে কি ডিজাইন করতে হয়, কিভাবে একটা পেজ তৈরি করতে হয়। জাস্ট আমি প্লাগইন অ্যাড ইনস্টল করে রাখি বা ইনস্টল করি। এরকম আমার কি কি কাজের জন্য কি কি প্লাগইন দরকার সেটা আমরা করে নেব। যেমন এই যে সোশ্যাল শেয়ার প্লাগইনটা, আমরা জানি এখানে আমার 8 MB উপর ফাইল ডাউনলোড হয় না, আপলোড হয় না। তো গতকাল আমরা তারপর একটা থিম ইনস্টল করছিলাম। ঠিক এই সোশ্যাল শেয়ার আইকন বাটনটা যখন আপনি এই যে এখান থেকে ইনস্টল দিতে যাবেন, আমি আবার প্লাগইনে যাই, নিউ অ্যাড নিউ, এখানে লিখি সোশ্যাল শেয়ার। এখান থেকে যদি আমি মোর ডিটেলসে ক্লিক করি, তবে প্লাগইন ইনস্টলের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে কি, যে আসলে এই প্লাগইনটা যে আমি ব্যবহার করতেছি বা সার্চ দিলে আসলে আমি প্লাগইনটা আসলো, তো এই প্লাগইনটা আসলে আদৌ মানুষ ব্যবহার করে কিনা, বা ব্যবহারে এদের কিরকম রেটিং, কিরকম এদের আপডেট কিরকম থাকে, আপডেট এরা কতটুকু দেয়। তো দেখেন এখানে যেমন আমি 3 সপ্তাহ আগে আপডেট দিছে, 2 লাখের প্লাস মানুষ ব্যবহার করছে। আবার এই অ্যাডভান্সটা দেখেন 60,000 ব্যবহার করছে, রিভিউ মাত্র 560, এদের 5,000। তার মানে এটা থেকে অবশ্যই এটা ভালো। ওয়ার্ডপ্রেস সোশ্যাল শেয়ার, সোশ্যাল লগ ইন অ্যান্ড সোশ্যাল কমেন্টস প্লাগইন সুপার কি সোশ্যালাইজার। এখানে কি সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন এন্ড সোশ্যাল শেয়ার আইকন, শুধু এখানে শেয়ার করা যাবে, বাট এটাতে শেয়ারও আছে। আপনার আইকন কি বলে, আপনার লগ ইন উইথ সোশ্যাল শেয়ার, এটাও ইনস্টল করা যাবে সাথে সাথেই। ওয়ার্ডপ্রেস সোশ্যাল শেয়ারিং প্লাগইন, ওয়ার্ডপ্রেস সোশ্যাল শেয়ার আইকন সোশ্যাল, এই যে আপনাদের রিভিউ গুলা দেখে নেবেন। অনেক প্লাগইন আছে, হিউজ পরিমাণ প্লাগইন, যে কোনো প্লাগইন আপনি এখানে পাবেন। যেমন আমরা একটু আগে যে আপনার ফুটার মেনুটা পাইলাম না, ঠিক আছে, ফুটার মেনুটা পাইলাম না। ঠিক এখানে যদি আমি ফুটার লিখে সার্চ করি, এলিমেন্টর হেডার এন্ড ফুটার ব্লক টেমপ্লেট, এই যে দেখেন পেজ এলিমেন্টর কিন্তু আমরা একটু আগে তৈরি করলাম, বা এলিমেন্টর একটা কি বলে আপনার এক্সটেনশন অ্যাড করলাম। এই যে হেডার এন্ড ফুটার পোস্ট ইনজেকশন, এই এলিমেন্ট গুলা, এই প্লাগইন গুলার মাধ্যমেও কিন্তু আমরা দেখেন কতগুলো আপনার ইনস্টল করছে, কত হেডার এন্ড ফুটার পোস্ট ইনজেকশন। ঠিক আছে, 4 মান্থ আগে, এটা হচ্ছে 4 দিন আগে লাস্ট আপডেটেড। আমরা যেমন পপ আপ সাইন আপ ফর্ম চাই, যে কন্টাক্ট ফর্ম,
এখন কন্টাক্ট আস পেজে ক্লিক করলে আমার কন্টাক্ট ফর্ম চলে আসবে, এবং ওখান থেকে কেউ যদি আপনার ক্লিক করে বা কন্টাক্ট আস দিয়ে আমাদের ডাটাগুলো ফিল আপ করে সাবমিট করে, সেগুলো আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, কন্টাক্ট ফর্ম অনেক ধরনের কন্টাক্ট ফর্ম আছে, আপনি কোন ধরনের কন্টাক্ট ফর্ম চাচ্ছেন এলিমেন্টটা দেখে তারপর এলিমেন্টের বিস্তারিত দেখে তারপর নেবেন। আমি যদি দিতে সাইন আপ ফর্ম, সাইন আপ ফর্ম, তারপর আপনি এই যে সাইন আপ ফর্ম রেজিস্টার, সিম্পল ইউজার রেজিস্টার, তারপর কন্টাক্ট ফর্ম 7 উইথ মেইল চিম, দেখছেন মেইল চিমের ওইখানে কাজ আছে। তারপর এখানে ফিল্টার করতে হবে ফিচার, রেকমেন্ডেড, ফেভারিট, যেটা মনে হয় কি সিম্পল ইউজার ফর্ম, সাইন আপ ফর্ম কি করে করতে হবে সেটা এখানে দেখাচ্ছে। এবং প্রিভিউ আমার কোথায় দেখতে পারবো, অল ইন দিস প্লাগইন নট টেস্টেড উইথ ইউর কারেন্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। এখানে দেখেন দিস প্লাগইন ওয়াজ নট বিন টেস্টেড, মানে টেস্ট করার জন্য আমার যে ওয়ার্ডপ্রেস ভার্সনটা আমি ইনস্টল করতেছি সেই ওয়ার্ডপ্রেস ভার্সনটা আমার প্রযোজ্য না, এটা বলে দিছে। এই যে লগ ইন ফর্ম, ঠিক এরকম ফর্মটা হবে। এই ফর্মটা ডিজাইন করতে গেলে আমাদেরকে অনেকটা সময় লাগবে, ওয়ার্ডপ্রেসে সেটা আমার লাগবে না। এই যে সাইন আপ, এটা হবে রেজিস্ট্রেশন ফর্মটা হবে এই ধরনের, এই প্লাগইনদের জন্য। এই প্লাগইন ইনস্টল করলে এটা আপনার পছন্দ হয় না, আপনি অন্য একটা দেখেন। বাস, সাইন নাম কি SIGN। আপনি এগুলা দেখেন, নিউজ লেটার আসলো কেন? সাইন আপ বানান ঠিক আছে না? হ্যালো, ফর্ম বানান ভুলেছে, FORM নাকি? এখানে খুঁজে খুঁজে দেখবেন আপনার কোনটা ভালো, এবং ওই অ্যাডন্সটাতে আপনি ইউজ করতেছেন তারা আসলে কাজ করে কিনা। ঠিক এখানে কিন্তু আপনি যা যা কাজ করবেন, বা এই সাইন আপ ফর্মে আপনার যে ডাটাগুলো বা রেজিস্ট্রেশন ডাটাগুলো দিবে, ওই ডাটাগুলো আসে লগ ইন করতে পারবে কিনা বা লগ ইন হবে কিনা, ঠিক এগুলো আগে দেখে নেবেন। স্ক্রিনশটে যায় তাদের, এদের সাইন আপ ফর্মটা কি ধরনের। সাবস্ক্রাইব আপডেটেড ফর্ম, এটা সাইন আপ ফর্ম না, মানে জাস্ট সাবস্ক্রাইব আসবে, ঠিক এরকম একটা ফর্ম আসবে। শুধু ইমেইলটা যাবে, সেটা সাবস্ক্রাইবের নিউজ লেটার বা এই ধরনের একটা ফর্ম আসবে এখানে। স্যাম্পল সাইন আপ ফর্ম, তারপর নিউজ লেটার ফর্ম, কন্টাক্ট ফর্ম। আপনার এখানে যদি না পান, এই যে ওয়ার্ডপ্রেসের ডাইরেক্টরি যদি না পান, তো আপনি গুগলে সার্চ করবেন। এই গুগলে সার্চ করলেও সাইন ইন বাংলি কেউ বলে না। রেজিস্ট্রেশন ফর্ম ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের লগ ইন ফর্ম দিলাম। আমি রোবট, সত্যি তো রোবট। দেখেন ওয়ার্ডপ্রেস প্লাগইন রিজি রেজিস্ট্রেশন ফর্ম, ওখান থেকে সার্চ দিবেন রিজি রেজিস্ট্রেশন ফর্ম। অনেক অনেক আপনার ওয়েবসাইট থেকে বা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে আপনার এই যে প্লাগইনগুলো দেখতে পাবেন আপনি, বা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইনস্টল করে নিলেই হইলো আপনার। জাস্ট এই ধরনের ফর্মগুলো আসবে, এক একটা আবার অপশন থাকবে। ঠিক আছে, একটা আপনার অপশন থাকবে, যেখানে দেখা যায় সাইন আপ ফর্ম, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, দেখতে পাচ্ছেন? আপনার এই যে তাদের এই যে এদের জি নামাজ পড়তে কয়দিন লাগবে? তো ঠিক আছে, প্লাগইন সম্পর্কে আমরা কি বুঝছি সবাই?
এখানে কি আছে, একটা ইউজার আছে। ইউজার বলতে আমরা কি বুঝি? যেমন আমরা যে এই ওয়ার্ডপ্রেস সাইটের, মানে এই ওয়েব পেজের বা যে প্রজেক্ট আমরা করতেছি, প্রজেক্ট 303, এই যে প্রজেক্টটা করতেছি এটার আমাকে অ্যাডমিনিস্ট্রেটর, মানে এটার আমি মালিক। আমি চাইলে আমার এর আলাদা আলাদা ইউজার আমি অ্যাড করতে পারি। তো এই আলাদা আলাদা ইউজার অ্যাড করার জন্য আমাকে এই যে ইউজার, অল ইউজার, আমি ইউজারে গিয়ে অল ইউজার যদি ক্লিক করি তখন আমি দেখতে পাবো যে আমার এই ওয়েবসাইটের জন্য ইউজার কতজন আছে বা কতজন ইউজার বর্তমানে আছে। এখানে দেখেন আপনার বর্তমানে ইউজার কয়জন, একজন, তাই না? যদি আমি নতুন ইউজার তৈরি করতে চাই, মাইক্রোফোনটা মুট করেন কার। তো দেখেন এখানে ইউজার নেম দিলাম এবং আমি ইউজার নেমের ইমেল দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিলাম, কনফার্ম উইথ পাসওয়ার্ড। এই যে নিচে দেখেন আমার বাকি অপশনগুলো ফিল আপ না করলেও তো সমস্যা নেই, কিন্তু আমার এগুলো বাধ্যতামূলক। তো এখানে দেখেন আহ, আমার ইউজার রোল, এই ইউজার রোলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যে ইউজারটা তৈরি করতেছি এই ইউজারকে আমি কি কি, মানে কোন রোলে রাখবো, এক কথা শেষ, কোন রোলে রাখবো। তো এখানে দেখেন যখন আপনি অ্যারোতে ক্লিক করবেন একটা হচ্ছে সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার মানে কি, সে শুধু লগ ইন করতে পারবে, আর লগ ইন করার পরে আমার ওয়েবসাইটটাকে দেখতে পাবে, আর কোনো কিছুই না। আবার কন্ট্রিবিউটর বলতে, এই কন্ট্রিবিউটর যেমন আমরা ডিসকাশন ট্যাবে দেখছি, কমেন্টস, রিপ্লে, জাস্ট এগুলো যখন দেখছি, কমেন্টস এবং রিপ্লে যখন এগুলো দেখছিলাম, কন্ট্রিবিউটর সে তখন কন্ট্রিবিউট করতে পারবে। আবার অথর, আমরা যে শুধু পোস্ট গুলো করি, যেমন আমি যে ব্লগ পোস্ট গুলো করি, এই ব্লগ পোস্ট গুলো শুধু করতে পারবে, ঠিক আছে? এবং এই ব্লগ পোস্ট গুলো কি, সেটা হচ্ছে যেমন আমি এখানে পেজ তৈরি করতেছি, প্লাগ ইন এড করতেছি, রিমুভ করতেছি, এই যে হাবিজাবি কাজগুলো করতেছি, এই কাজগুলাতে করতেছি, এই কাজগুলা ও করতে পারবে না। ও শুধু কি করতে পারবে, অথর মানে শুধু পোস্ট করতে পারবে। আবার নিচে একটা আছে এডিটর। এডিটর কি, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, নতুন কোনো কিছু তৈরি করতে পারবে না, জাস্ট এডিট করে দিতে পারবে শুধু। এই যে বায়ার আমাদেরকে মনে করেন একটা ওয়েবসাইটের কাজ দিবে, বা বায়ার যে আমরা ওয়েবসাইটের কাজগুলো করব, সেক্ষেত্রে বায়ার আমাকে সি প্যানেলের অ্যাক্সেস দিবে। অনেক বায়ার করে কি, আপনার শুধু যেটুকু দরকার ঠিক সি প্যানেলের ওইটুকু অ্যাক্সেস দিয়ে দেয়। যেমন আপনি যদি, আপনার যদি থিমটা ইনস্টল করতে হয় তার মানে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দিতে হবে। আর আপনার যদি পোস্টের কাজ করতে হয় তাহলে আপনার শুধু অথর বানাই দিবে। আমি বিষয়টা বুঝতে পারছি আপনাদের, সবাই বুঝছি আমরা? এই ইউজারের বিষয়টা হচ্ছে যে আমি অ্যাডমিনিস্ট্রেটর, সে মনে করেন আমি একজন বায়ার, আমি আমার ওয়েবসাইটে একটা ডিজাইন করে নেবো, এটা আমার সি প্যানেল। তো আমি আমার সি প্যানেলের লিঙ্কটা দিলাম, আপনি লগ ইন করলেন এবং আমি ইউজার পাসওয়ার্ড আমি তৈরি করে দিলাম। আমি জাস্ট যেটুকু অ্যাক্সেস দিব আপনাকে, আপনি ঠিক ওইটুকুই অ্যাক্সেস পাবেন। আমি অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম, দেখেন অ্যাড নিউ ইউজারে ক্লিক করার সাথে সাথে এই যে নিউ ইউজারটা আমার তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? আমি যদি অল ইউজারে দেখি, অল ইউজার আমার দুইটা ইউজার, আমি একটা অ্যাডমিন আর একটা নতুন ইউজার আছে। অ্যাডমিন ইউজারটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, মানে এটা আমি নিজে, এবং অথর ইউজারটা হচ্ছে যেটা আমি তৈরি করলাম। এখন ওই ইউজার যদি আপনার লগ ইন করে, তো দেখেন তাহলে তার তার ড্যাশবোর্ডটা কিরকম হবে। আমি ইউজার নেম কি দিছিলাম, আর দিয়ে পাসওয়ার্ড দিছিলাম 1 2 3 4 5 6। এই যে দেখেন, এটা হচ্ছে ওই ইউজারের একটা অ্যাডমিনিস্ট্রেটর, এই যে আর জিপ, আর আমার এখানে আছে অ্যাডমিন। এই ইউজারের অ্যাক্সেসটা শুধু কি হচ্ছে, উনি কি বাকি অপশনগুলো দেখতে পাচ্ছে, থিমস, অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজেশন, উইডজেট, ওই অপশনগুলো দেখতে পাচ্ছে? দেখা যায় কি, আপনার দেখেন টুলসে ক্লিক করলে ওনার কোনো টুলস শো করে না,
আপনার টেমপ্লেট শুরুগুলো সেভ টেমপ্লেট অ্যাড নিউ এটা কোনো কিছু শো করবে না। আপনার কমেন্টস এগুলো শো করবে। তারপর আপনার কি এই যে পোস্ট, উনি পোস্ট কিন্তু ঠিকই দিতে পারবে। ক্লিয়ার? ইউজারের বিষয়টা ক্লিয়ার? এখন দেখেন আমার এখানে কিছু টুলস আছে, টুলস এবং সেটিংস। এই টুলস এর মধ্যে আমার কি অ্যাভেলেবল টুলস মানে কিছু কিছু ডাটা আছে বা আমার কিছু কিছু এটা সি প্যানেলের জন্য কাজে লাগে, মূলত লাইভ সার্ভারের জন্য। আমাদের লোকাল সার্ভারের জন্য অতটা কাজে লাগে না। আমরা চলে যাই সেটিংসে সরাসরি। সেটিংসে দেখেন এখানে জেনারেল সেটিং। আমি যদি জেনারেল সেটিংসে ক্লিক করি, বাকি ট্যাবগুলো কেটে দিই। সাইট টাইটেল, আমার টাইটেল কি ছিল? দিস ইজ সিম্বল প্রজেক্ট ফর ইভিনিং। আমার ট্যাগলাইন কি আমি এডিট করছিলাম? এডিট করে নেই মেবি। ট্যাগলাইনটা আমরা সেই থিম থিম কাস্টমাইজেশন কেও এডিট করতে পারি, অথবা এখান থেকেও এডিট করতে পারি। দিলাম। এখন দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল। এই যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল বলতে মূলত বোঝাচ্ছে যে আপনার যে যদি আপনার লাইভ সার্ভার হয় সেক্ষেত্রে ওয়েবসাইটের অ্যাড্রেস, আর আমাদের যেহেতু এটা লোকাল হোস্ট, তো এটা লোকাল হোস্টের অ্যাড্রেসটা বোঝাচ্ছে। তো এখানে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল এবং সাইট ইউআরএল এই দুটায় কখনোই আপনি চেঞ্জ করতে যাবেন না, সেটা লোকাল সার্ভারেই হোক আবার লাইভ সার্ভারেই হোক। সেটা বুঝাইতে পারছি? এগুলো কখনোই চেঞ্জ করতে যাবেন না। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস বলতে গেলে যে নতুন যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন যে আমরা ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করছিলাম ঠিক সেই ইমেল অ্যাড্রেসটি। মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার। যখন আমাদের লগ ইন একটা ফর্ম থাকবে বা লগ ইন ফর্ম আমরা অ্যাড করব বা সাইন আপ বাটন একটা অ্যাড করব, তো এখানে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, মানে সাইন আপ করতে পারবে। তো সেক্ষেত্রে ওই যে যে সাইন আপ করবে, যেমন কিছুক্ষণ আগে আমরা একজন ইউজার অ্যাড করলাম, তাই না? তো ওই ঠিক যারা সাইন আপ করবে তাদের ধরনটা আসলে কি ধরনের হবে, তারা কি কি অ্যাক্সেস পাবে। তো আমার এখানে যেমন আমরা কতগুলো ব্লগ সাইটে লিখি, আমরা লগ ইন করলে ওই সাইটে কিছু কিছু পোস্ট করার অপশন পাই বা পোস্ট করার জন্য পাই, যেমন টেকটিউনস, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে আমরা নিজেরাও লেখালেখি করতে পারি। ঠিক আমাদের এই নিউজার রোল যদি সাবস্ক্রাইবার থাকে, তো সে শুধু আসবে এবং আমি যে পোস্টগুলো দিব, যে পোস্টগুলো যে পোস্টগুলো আমার ওয়েবসাইটে পাবলিশ হবে, সেগুলো যদি আমি কন্টেন্ট লক করে রাখি, মানে সাইন ইন না করা পর্যন্ত দেখতে পাবে না। এই যে সাবস্ক্রাইবার ইউজার যারা আছে তারাই লগ ইন করে দেখতে পাবে, বাদ বাকিরা দেখতে পাবে না। এবং এখানেও নিউ রেজিস্ট্রেশন ইউজার রোল, আমার ওই যে একটু আগে ইউজার রেজিস্ট্রেশনে যে যে অপশনগুলো দেখছিলাম ঠিক ওই অপশনগুলো কিন্তু এখানেও আছে। তো আপনি যখন এনিওয়ান ক্যান রেজিস্টার, আপাতত আমি এনিওয়ান ক্যান রেজিস্টারে দিচ্ছি না। তারপর ডেট ফরম্যাট, এই যে আমাদের বিভিন্ন পোস্টে বা বিভিন্ন জায়গায় যে ডেটগুলো শো করে, তো এগুলো থিম অনুযায়ী আবার পরিবর্তন হয়। কোন ফরম্যাটে শো করবে ঠিক সেটা এখানে দেখাচ্ছে। টাইম ফরম্যাট, ডেট ফরম্যাট এবং আপনার আহ, কি বলে স্টার্ট উইক অন কোন দিন, মানে সপ্তাহের কোন দিন থেকে আপনার সপ্তাহ শুরু হয়, আমাদের কোন দিন থেকে শুরু হয়, কোন দিন থেকে শুরু হয়, শনিবার থেকে। তো ওখানে ছিল সানডে। আমাদের উইক শুরু হয় স্যাটারডে থেকে। এখন এই যে রাইটিং অপশনে আসেন, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। আমরা যখন একটা পোস্ট করি তখন আমাদের ডান সাইড বারে একটা ক্যাটাগরি অপশন ছিল, একটা ক্যাটাগরি অপশন ছিল। তো যখন আমরা পোস্ট দিতে যাই তখন বাই ডিফল্ট একটা ক্যাটাগরি আমাদেরকে চলে আসে, যে বাই ডিফল্ট কোন ক্যাটাগরি থাকবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। আবার ডিফল্ট পোস্ট ফরম্যাট, এই যে ডিফল্ট পোস্ট ফরম্যাট, আমরা যখন লগ ইন করা ছাড়াই, এই যে আমরা লোকাল হোস্টে যাই, লোকাল হোস্ট, লগ ইন ছাড়াই যখন লোকাল হোস্টে যাই, ওদের 303-এ গেলাম। তো দেখেন
এই যে প্রজেক্ট 303 লোকাল হোস্ট ছাড়াই। তো এখানে যেমন আমাদের আমি কি কি বুঝাতে যাচ্ছি আপনার, এই যে কি বলে কোথায় গেল, এই যে আমার ডিফল্ট পোস্ট ফরম্যাট, যখন আমি লগ ইন ছাড়াই এখানে যাবো, দেখেন আমার পেজগুলো শো করতেছে, তাই না? আমি যখন পেজ পোস্টগুলো দিচ্ছি, আমার বাই ডিফল্ট কোথায় আসতেছে? হোম পেজে, মানে এটা হচ্ছে আমার হোম পেজ। মনে করেন হোম পেজে যদি আমি ক্লিক দিই তখন কিন্তু আলাদা শো করবে, আমার পোস্টগুলো কিন্তু এখানে নাই। আবার অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আসের পোস্টার শো করবে। আমি যদি এখানে আপনার এই যে বাই ডিফল্ট এখানে পোস্ট ফরম্যাট যদি আমি সরি 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 ডিফল্ট পোস্ট ফরম্যাটটা হচ্ছে কি আপনার ওই যে একটা আর্টিকেলের ভিতরে কন্টেন্টটা কি ধরনের ইয়া হবে আপনার, ইমেজ হবে না, ভিডিও হবে না, গ্যালারি হবে, এটা আমরা পোস্টের সময় করার সময় দেখছিলাম। আর আমার পোস্টটা কোথায় থাকবে সেটা পরের অপশনে আছে মেবি। আর এটা হচ্ছে আপনার মেল। হ্যাঁ জি, বরাবর আমরা স্ট্যান্ডার্ডে থাকি, স্ট্যান্ডার্ডে থাকলে আমাদের অডিও ভিডিও সব একসাথেই কাজ করে। আর এটা হচ্ছে মেইল সার্ভার। যেমন আমরা একটা ডোমেন হোস্টিং থেকে ইমেল ক্রিয়েট করি, যে একটা আমার নিজস্ব ডোমেন হোস্টিং আছে, সেখান থেকে আমি একটা বিজনেস ইমেল ক্রিয়েট করব, ঠিক সেভাবে এই যে এই অপশন থেকে করতে হয়, মেল সার্ভার অপশন থেকে করতে হয়। যে আমার লগ ইন নেম, তারপর মেল সার্ভার, তার সার্ভারটা লগ ইন করার জন্য তাকে কোন লিঙ্কে যাইতে হবে, ঠিক এরকম যেমন mail.example.com এবং পড অ্যাড্রেস একটা একটা ক্লোন দিয়ে পড দিতে হয়। তো যেমন পড অ্যাড্রেস 110 এটা দিলাম। mail.example বলতে আমার ওয়েবসাইটের নাম বোঝায়, এবং .com স্টুডিও পড দিলে উনি সে মেইলটা, এই মেইলটা এবং পাসওয়ার্ড যেটা এখানে দিব সেটা উনি লগ ইন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি দেখি রিডিং অপশন। এই যে রিডিং অপশনে আমার একটা আছে, ইওর হোম পেজ ডিসপ্লে। হোম পেজ ডিসপ্লে বলতে আমার যখন প্রথম আমি এই যে ওয়েবসাইটটা যাচ্ছি, এই যে ওয়েবসাইটের প্রথম যখন আমি আসছি, যে হোমটা যদি কেটে দেই, তো প্রথমেই আমার ওয়েবসাইটে ঢুকে সে কি দেখতে পাবে? পোস্ট দেখতে পাবে না অন্য কিছু দেখতে পাবে? ঠিক আছে, তো এটা যদি আমি দেই এখানে আমার সরি কোথায় আছে, এই যে এখানে কেটে দিই তো। এই যে ইওর হোম পেজ ডিসপ্লে, আমি যদি দেই যে না আমার লাস্ট পোস্ট দেখতে পাবে না, প্রথমে গিয়ে সে কি দেখতে পাবে? আমি যদি কোনো একটা পেজ সিলেক্ট করে দিই, যেমন যতগুলো পেজ আছে আমার এই পেজগুলো সিলেক্ট করে দিলাম, যে আমি কি বলে আপনার হোম পেজটা সিলেক্ট করে দিলাম, এবং পোস্ট পেজ, আমি যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো কোন মেনুতে যাবে। যেমন এখানে আমার আছে, আমি ব্লগে, সাধারণত এগুলো ব্লগে থাকে, যে পোস্টগুলো দেয় সেগুলো ব্লগে থাকবে, আমার হোম অ্যাবাউট আস আপনার যা কিছু যেগুলো মানে কমই থাকবে। আবার এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে ব্লগ পেজ শো অ্যাটমোস্ট। আমার যে এই যে ব্লগে পেজে যাবে, আমার প্রথম পেজে কতগুলো পোস্ট শো করবে, আমি দিলাম 5টা, আমি 3টা দিই, আমার যদি 3টার মধ্যে পোস্ট হয় তাহলে বুঝতে পারবো এখন। তারপর আছে কি সাইন্ডিকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট, মানে রিসেন্ট পোস্টে কয়টা আইটেম দেখাবে, 3টা দিলাম। ফর ইচ পোস্ট ইন দ্য ফিড ইনক্লুড ফুল টেক্সট, যেমন আমার একটা পোস্টের সামারি দেখাচ্ছে বা ফুল টেক্সট দেখাচ্ছে, তবে এই অপশনটা থিম অনুযায়ী সব জায়গায় সাপোর্ট করবে না। আবার যদি আপনার ফুল টেক্সট দেওয়া থাকে থিম অনুযায়ী, দেখবেন সেখানে অটোমেটিক সামারি আকারে শো করতেছে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমরা এখানে ডিসকাস সার্চ ইঞ্জিন ফ্রম দ্য ইন্ডেক্সিং দিস সাইট, এটা যখন আমাদের অনলাইন হবে তখন আমরা এটা কাজ করব। দেন সেকশন, যেটা মূলত এসইওর জন্য করা হয়। এখন দেখেন আমি যদি পেজটা যদি রিলোড দেই, তো দেখেন এখানে আমি যদি স্ক্রল করে আসি, তো দেখেন আমি পোস্টগুলো দেখতে পাচ্ছি। আমার পোস্টগুলো কোথায় আছে, আমি কোথায় রাখছিলাম? ব্লগে। তো ব্লগে রাখি, ব্লগে ক্লিক করে এই যে ব্লগে আমার পোস্টগুলো আছে। আমি পার পেজে কয়টা করে পোস্ট শো করাইছিলাম? 3টা। এই যে 3টা পোস্ট শো করছে। এখন আমাকে 2 নম্বর পেজে যাইতে হবে, বাকি পোস্টগুলো দেখার জন্য আমাকে 2 নম্বর পেজে যাইতে হবে। ক্লিয়ার? এগুলা মূলত হচ্ছে বেসিক সেটিং একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের, বা একটা ওয়েবসাইটের যে যে বেসিক সেটিংস গুলা দরকার, বা যে 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 বেসিক সেটিংস গুলো দেখলাম আমরা, এগুলো হচ্ছে বেসিক সেটিংস। আর একটা দেখেন এখানে কি ডিসকাশন আছে। ডিসকাশন হচ্ছে কি, আপনি বাই ডিফল্ট যখন একটা পোস্ট করবেন,
তো এই পোস্ট করার ক্ষেত্রে আপনার পোস্ট সেটিংস এর কি কি থাকবে না থাকবে, অ্যাটেম্প টু নোটিফাই মাই এনি ব্লক লিঙ্ক টু দ্য ফ্রম দ্য পোস্ট, তারপর অ্যালো লিঙ্ক নোটিফিকেশন ফ্রম দ্য ব্লক, মানে যখন কোনো আমার এই যে ব্লগে কোনো ধরনের লিঙ্ক বা নোটিফিকেশন আসবে সেটা আমার নোটিফিকেশনটা অ্যালাউ করা থাকবে, মানে এই যে মেইলটা দেওয়া আছে মেইলে নোটিফিকেশন আসবে, এখন আসবে না, আমরা যখন লাইভ সার্ভারে কাজ করবো তখন আসবে। আদার্স কমেন্ট সেটিং, এই যে কমেন্ট করতে পারবে, এই যে কমেন্ট করতে গেলে ইউজারকে কি কি করতে হবে, কমেন্ট অথর মাস্ট ফিল আপ নেম এন্ড ইমেল, ইউজার মাস্ট বি সাইন আপ লগ ইন ইনটু কমেন্ট, মানে কমেন্ট করতে হলে তাকে অবশ্যই লগ ইন করতে হবে। ঠিক এগুলো লগ ইন ফর্ম, আমরা কমেন্টের জন্য লগ ইন ফর্ম আলাদা তৈরি করতে পারি, আবার ইউজারের যে লগ ইন ফর্ম আছে সেটার জন্য আলাদা লগ ইন ফর্ম তৈরি করতে পারি। যেমন প্রথম আলোতে বর্তমানে কমেন্ট করতে গেলে আপনার কি করার লাগে, তো প্রথম আলোতে কমেন্ট করতে গেলে আমাদেরকে প্রথমে কিন্তু লগ ইন করতে হয়, তাই না? লগ ইন ছাড়া এখন কমেন্টস করা যায় না, অথবা ফেসবুক থেকে লগ ইন থাকতে হয়। ঠিক এখানেও কিন্তু একই সিস্টেমটা, আপনি যেটা সিস্টেম করে দিবেন ওই সিস্টেমটা এখানে থাকবে। তারপর দেখেন মিডিয়া, মিডিয়া বলতে যে আমার একটা থাম্বনেল সাইজ, এই যে সে মনে করেন আমি যে কি বলে আপনার একটা ইমেজ পোস্টের জন্য ফিচার ইমেজ বা ফিচার পোস্ট নেই, এটা থিম অনুযায়ী শো করবে। এই যে ফিচার ইমেজটা নেই, এই ফিচার ইমেজটার সাইজ কিরকম শো করবে, থাম্বনেল ইমেজে ফিচার ইমেজটা কি ধরনের সাইজ শো করবে, ঠিক ওটা। তারপর আপনার যে হাইড উইথ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, আপলোডিং ফাইল, অর্গানিক আপলোডেড ফাইল, মান্থ, ইয়ার, ডেট, বেস্ট ফোল্ডার। এই যে আমি যে আপলোডিং ফাইলগুলো তৈরি করছি বা আপলোডিং ফাইলগুলো যে আমার আসছে, এই যে আমাদের এখানে যে জমা জমা হচ্ছে সি ড্রাইভে, জ্যাম ফোল্ডার যে জমা হচ্ছে এখানে ডাব্লিউপি কন্টেন্ট, এই যে আপলোড, এই যে 2020 আজকে আজকে কত তারিখ, 10 মাস, আজকে 11 তারিখ, 11ই নভেম্বর, এখানে আমার এই যে মান্থ অনুযায়ী পিকচার গুলা অটোমেটিক আপলোড হচ্ছে। ঠিক এটা যে ওই সিস্টেমটা, এটা অর্গানাইজ বাই আপলোড ইনটু মান্থ এন্ড ইয়ার বেস্ট ফোল্ডার। ক্লিয়ার? এখানে দেখেন পারমালিঙ্ক, এই পারমালিঙ্কটা বলতে কি বোঝায়, সে মনে করেন আপনি একটা ওয়েবসাইটে গেলাম এখানে, তো এখানে যদি ক্লিক করি তো দেখেন এই যে আমার একটা পেজের লিঙ্ক তৈরি হয়েছে, তাই না? 303-এর পরে একটা ডেট আসছে, ডেটের পরে আমার পোস্টের টাইটেলটা আসছে। এই পারমালিঙ্কটা আমি বাই ডিফল্ট কিরকম রাখতে চাচ্ছি, ঠিক এখান থেকে এটা সেটিংসটা করে দিতে পারবো। যদিও আমরা যখন আমরা পোস্ট করি, যখন একটা পোস্ট পাবলিশ করি তখন সেটা আমরা করে রাখতে পারি, করে দিতে পারি। তো বাই ডিফল্ট আমরা সাধারণত এটাই রাখি সবাই, যে আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা থাকবে, শেষে আপনার পোস্টের টাইটেলটা থাকবে। চাইলে আমি টাইটেলটা পরবর্তীতে এটা আমার ইচ্ছা মতো করে এডিটও করে দিতে পারি যখন আমি পোস্টটা পাবলিশ করার আগ মুহূর্ত পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, অপশনাল এখানে ক্যাটাগরি বেস আর ট্যাগ বেস এগুলো খুব কিছু করার দরকার নাই, জাস্ট এটা আপনি যেটা যেটা এডিট করতেছেন জাস্ট সেভ এন্ড চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন? আপনাকে বুঝতে